তুমি এই যে লেবেল ই মারবা, সিটকি মারবা, হ্যাঁ লেবেলটা সিটকি মারবা, পরে ওই দুটো চাপাই দিয়ে যাবা। হ্যাঁ তোমার পরীক্ষা তো 1 তারিখ না? 31 তারিখে রবিবার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, আপনাদের আইডি গুলো লেখার কথা, নামের সাথে আইডি গুলো লেখেন। স্যার আইডি কোড লিখতে হবে, আপনি যে দিছিলেন আগেরটাই, মানে যেটা ফার্স্টে ভর্তি হওয়ার সময় করছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, নামের সাথে স্যার এডিট করে। কালকে খুঁজে বের করতে হবে। কেন খুঁজে বের করতে হবে? কোথায় তাহলে? আমি তো ফারহিন 350 রুল, আমি আর তো রিসিট কোথায় আছে মনে নাই তো। আইডিটা না রাখলে সামনে পরীক্ষা আছে, ই আছে, বারবার তোমাদের বলি। নিশাত মনি, তোমার আইডি নাই? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মনি, তোর আইডি কত? আসসালামু আলাইকুম। স্যার দিতাছি। ওয়ালাইকুম সালাম। স্যার আমিও বের করতেছি আইডি। হ্যাঁ করো। তোমাদের এক কথা যদি আমাকে বারবার বলতে হয়, জিনিসটা কেমন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, হ্যাঁ ঈশা জি স্যার। বলেন, ব্যান্ডউইথ কাকে বলে? স্যার কি বলছেন? ব্যান্ডউইথ কাকে বলে? যাদের আইডি লেখো না, আইডি ক্লিয়ার করো। সাইমা, তোমার আইডি লেখো। তারপর নাফিসা ইসলাম, মুন্নি, সীমা, আইডি লেখো। স্যার আমি এখানে ডেটাবেজে ক্লাস মনে করে ঢুকছি। স্যার আমাদের তো ডেটাবেজের ক্লাস ডেটাবেজ হইতেছিল। পড়াইতেছে। ওই তো ডেটাবেস পড়াইতেছি। জি স্যার স্যার। গত ক্লাস তো তাই করলেন। ও যা, আমি হচ্ছে আজকে দ্বিতীয় চ্যাপ্টার পড়াবো, একদিন ডেটাবেস পড়াবো, এটা বলবি না আগে? এটা বলছে না বলাবা। স্যার একটু আমার আইডিটা চেক করবেন যে এটা আমার নামে আছে নাকি, আমি আসলে শিওর না, একটু দেখেন শুধু স্যার। হ্যাঁ ঠিক আছে, তোমার আইডি না থাকলে পরে দেখবো না। আচ্ছা স্যার ঠিক আছে। ঠিক আছে, এই তোমার সফটওয়্যার খোলা আছে? 3188 নামটা বললো। স্যার নাম ফাহমিদা ফারহিন। তোর নাম না, ওই যে আমি চেক করতেছি। হুম,
আচ্ছা, তাহলে আমি মনিকে জিজ্ঞেস করছি, বলো তো ফিল্ড কাকে বলে? ফিল্ড। স্যার 1 মিনিট স্যার, আমি একটা কাজ করতেছি স্যার, একটু পরে। ফাইজা। জি স্যার। ফিল্ড কাকে বলে? ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি, ডেটাবেজের ডেটার আইটেম গুলাকে ফিল্ড বলে। আচ্ছা নাফিসা, ডেটা টেবিল। জি স্যার বলেন। ডেটা টেবিল। অনেকগুলো পরস্পর সম্পর্কযুক্ত রেকর্ড নিয়ে গঠিত হয়, মানে ডেটা টেবিল। 3188। আচ্ছা, তারপরে হলো মুন্নি, প্রাইমারি কি? স্যার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। মুন্নি, প্রাইমারি কি? অধরা, জি স্যার। প্রাইমারি কি? পরে না এটা। মিদো, জি স্যার, প্রাইমারি কি? যে ফিল্ডে কোনো একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত আর কি করি, ওইটা হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি বৈশিষ্ট্য কে বলতে পারবা? 3টা বৈশিষ্ট্য আমি পারবো বলো। স্যার। এটাতে কোনো নাল ভ্যালু থাকবে না, তারপরে হচ্ছে রিলেশনের পর প্রাইমারি কি এর কোনো পরিবর্তন করা যাবে না, আর হচ্ছে কোনো ডুপ্লিকেট ভ্যালু নেওয়া যাবে না। থ্যাংক ইউ। সাইমা, জি স্যার। ফরেন কি? স্যার মনে নাই। পড়ছো? না স্যার, থ্যাংক ইউ। তাহলে মিথ্যা কথা বললা কেন? আমি তো জানি তুমি এই জন্য মাগরিবে, তো মনে নাই। এই জন্য তো মনে নাই, মিথ্যা কথা হইলো না। এটা তো মাগরিবে পরে মানুষ মিথ্যা কথা বলতে হয় না। তারপরে ফরেন কি কে বলতে পারবা? তিশা জি স্যার। বলেন। স্যার কোন একটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য একটা টেবিলের সাধারণ কি হিসেবে কাজ করে তাহলে ওইটাই হবে ফরেন কি। ওকে থ্যাংক ইউ। তারপরে হলো সূচনা, জি স্যার। তুমি কম্পোজিট প্রাইমারি কি বলতে পারবা? স্যার কোন টেবিলে 2 বা ততোধিক ফিল্ড বা কি যদি সম্পূর্ণভাবে একটা এন্টিটি সেটকে শনাক্ত করতে পারে, তবে তাদেরকে বলা হবে কম্পোজিট প্রাইমারি কি। থ্যাংক ইউ। তোমাদের মাছ থেকে ডেটাবেজের সুবিধা বলতে পারবা কে? স্যার আমি বলতে পারবো। স্যার বলেন। পারবো। আচ্ছা ও বলো। স্যার আমি বলবো। হ্যাঁ বলো। অতি দ্রুত ডেটা উপস্থাপন ও পরিচালনা করা যায়। ডেটাবেজের তথ্যসমূহকে প্রয়োজনে অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অর্ডারে সাজানো যায়। ডেটাকে আপডেট করা যায়। অল্প সময় ডেটার বিন্যাস ঘটানো যায়। ডেটার ডুপ্লিকেশন কমায়। সহজে ডেটা বা রেকর্ড খুঁজে বের করা যায়। থ্যাংক ইউ। গুড। আচ্ছা তাহলে আজকে আমরা শুরু করি। মোটামুটি তোমরা ভালোই বলছো, এই জন্য তোমাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। আর সঙ্গীতা, তোমার ফর্ম সাবমিট হয় নাই সঙ্গীতা? না স্যার হয় নাই। কেন, কি সমস্যা? একটা ফর্ম তুমি এত দিন ধরে সাবমিট করতে পারছো, তোমার আইসিটি কে পড়ায়? হ্যাঁ, তুমি তো আমার ম্যানেজার রাখবা না।
ঠিক আছে ইয়াতে সঙ্গীতা, ওইটাই তো আমি কইলাম বেটি, আমরা দেখে বলতেছি সাহস করে, পরে তো আমার মানে যদি একটু থাকতো না, থাকবো মানে যদি একটু থাকবে না, যাও 1 মিনিট একটু। হ্যাঁ একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। হ্যাঁ বল। বলতেছি স্যার ওই যে 8টার বেচে স্যার আমি পড়তাম না স্যার, যে ওই বেচটাতে আমি আর স্যার পড়বো না। কেন? স্যার একটু প্রবলেম আছে। ইচ্ছা মতো তো বেস মুভ করা যাবে না স্যারের অনুমতি ছাড়া, স্যার এখন অনুমতি দেয়নি। এই জন্য তো স্যার অনুমতি নিতেছি, যদি দেন স্যার তাহলে। আচ্ছা তোমার সাথে পরে কথা বলতেছি, ক্লাস শেষের দিকে কথা মনে করাই দিও, কথা বলবো, আমরা পড়ায় আসি। জি স্যার। হ্যাঁ জি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার আইডি গুলো একটু লিখে ফেলো, যার যে নামের সাথে আইডি লেখো, আর শুধু সঙ্গীতার আইডি থাকবে না, সঙ্গীতাটার সাথে আমি পরে ক্লাস শেষে আমি সমাধান দিচ্ছি। সঙ্গীতা মেয়েটা আমার মান সম্মান রাখবে না, আমি বুঝছি, আমার উপর রাগ করছে খুব। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার আইডিটা তো ভুলে গেছি, মনে নাই। কেন? 2 দিন আগের কথা, এটা আইডি তুমি কালেক্ট করলা না কেন? ক্লাস শেষে তুমি মেসেঞ্জারে আমাকে নক করবা এবং ফোন নাম্বার দিবা, যে ফোন নাম্বারে মেসেজ যায় দিলে আমি আইডি দিতে পারবো। আর সঙ্গীতারটা আমি ক্লাস শেষে তুমি কিছু তথ্য চাবো, তোমার নাম, পিতার নাম, জন্ম তারিখ, তারপরে ঠিকানা, ঠিক আছে, এবং আরেকটা হলো ফোন নাম্বার। এই কয়েকটা জিনিস দিবা মেসেঞ্জারে, পরে আমি করে দিব আজকে বসে 7টার পরে বসে করে দিব ক্লাস শেষে। ঠিক আছে সঙ্গীতা? ওকে থ্যাংক ইউ। আমি এখন ক্লাস শুরু করছি। আজকে যে বিষয়টা আমরা ডাটাবেজে কিছু বিষয় নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব। আমি সাউন্ডটা মিউট করে দিচ্ছি, আপাতত তোমাদের সবারই মিউট থাকুক, পরে আমি ক্লাস করাই, পরে তোমাদের বলবো আমি। হ্যাঁ তোমাদের সময় দিব আমি বলার জন্য। আর ক্লাসে কেউ যদি বলতে চাও, বলার পরে অবশ্যই সেটা মিউট করে রাখবা, না হলে সাউন্ড পলিউশন তৈরি হয়। এখন হলো যে ডাটাবেজে যে বিষয়গুলো আমরা দেখতেছি, বিষয়গুলোর মাঝে আমরা বেশ কিছু জিনিস, প্রাইমারি কি, ইআর ডায়াগ্রাম, ফরেন কি বা কম্পোজিট প্রাইমারি কি, এবং ডেটা টেবিল, ডাটাবেজের বৈশিষ্ট্য বা সুবিধাগুলো আমরা কিছু পড়ছি। এখন ডাটাবেজের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো ডেটা অ্যাডমিনিস্ট্রেটর। একটা কলেজে যেমন একজন প্রধান থাকে, হলো একজন অধ্যক্ষ স্যার, ঠিক আছে, অধ্যক্ষ স্যার, এরকম ভাবে একটা প্রতিষ্ঠানের বা ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর একজন থাকে, যার কাজ হলো সঠিকভাবে পরিচালনা হচ্ছে কিনা বা সঠিকভাবে ব্যবহার হচ্ছে নাকি সেগুলো বিষয়ে মেনটেন করা বা ম্যানেজমেন্ট করা। তাহলে কেন্দ্রীয়ভাবে ডাটাবেজ পরিচালনা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানের উপর অর্পিত থাকে, সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ডাটাবেজের অ্যাডমিনিস্ট্রেটর বা ডাটাবেজ প্রশাসক বলে। তাহলে ডাটাবেজ প্রশাসক হলো একজন কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত থাকবে বা পরিচালনা করবে, যে ব্যক্তি হতে পারে বা ব্যক্তিবর্গ মানে একাধিকও থাকতে পারে, তার উপর অর্পিত থাকে ডাটাবেজের বিভিন্ন কাজগুলো। সেক্ষেত্রে আমরা ডাটাবেজের ক্ষেত্রে যদি বিষয়গুলো দেখি, অ্যাডমিনিস্ট্রেটরের কাজ কি, একজন ব্যবস্থাপকের বা একজন পরিচালকের কাজ কি থাকে সেটা আমরা দেখব। প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী ডেটা উপস্থাপন করা, ডেটা বেজের এক স্ট্রাকচার তৈরি করা, স্ট্রাকচার মানে তার কাঠামো তৈরি করা, পরিবর্তন করা, পরিবর্ধন করা, মানে আপডেট, সংযোজন, বিয়োজন করা, এবং মেমোরি স্টোরেজ নির্ধারণ করা। মেমোরি স্টোরেজ হলো সেখানে যে স্টোর হচ্ছে সঠিকভাবে আছে কিনা বা স্টোরেজ কম কিনা সেগুলো তাকে মেনটেন করা বা সেগুলো দেখা। ব্যবহারকারীদের ডেটা সংরক্ষণ এবং সংরক্ষণে সমন্বয় সাধন করা এবং প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করা। তাহলে একজন ডেটাবেজে যে সংরক্ষণ হচ্ছে, সংগ্রহ করা, এগুলোকে সমন্বয় করা এবং প্রবেশ অধিকার মানে কে কে প্রবেশ করতে পারবে, কে কে প্রবেশ করতে পারবে না, সেগুলো এবং তার নিরাপত্তা ব্যবস্থাটাও তাকে নিশ্চিত করতে হবে। কারণ একটা ডেটাবেজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশ হলো নিরাপত্তা ব্যবস্থা, যাতে ডেটাগুলো সঠিকভাবে সংরক্ষিত থাকে, যে কোনো ব্যক্তি যেন সেটা ব্যবহার করতে না পারে।
ডেটাবেজের দক্ষতা এবং কার্যকারিতা পর্যবেক্ষণ করা, তার দক্ষতা কেমন, মানে কি কি কাজ করছে, কোনো স্লো কাজ করছে কিনা, অন্যান্য সমস্যা হচ্ছে কিনা, জটিলতা তৈরি হচ্ছে কিনা, সেগুলো পর্যবেক্ষণ করা। নতুন ডেটাবেজ তৈরি করা, প্রয়োজন হলে নতুন ডেটাবেজ বা তথ্য ইনফরমেশন যুক্ত করার প্রয়োজন হলে সেটাকে তৈরি করা। বিভিন্ন ডেটাবেজে অবজেক্ট সমূহ ম্যানেজ করা, প্রয়োজন অনুসারে রিপোর্ট তৈরি করা। তাহলে শুধু তাকে ডাটাবেজ পরিচালনা করলেই হবে না, সেগুলো বিভিন্ন অবজেক্ট গুলো সঠিকভাবে কাজ করছে কিনা সেগুলো ম্যানেজ করা, এবং প্রয়োজন হলে প্রয়োজন অনুসারে সে বিভিন্ন ধরনের প্রতিবেদন বা রিপোর্ট তৈরি করা। ডেটাবেজে কোনো কারণে ক্র্যাশ করলে তার রিকভারি করা এবং আর্কাইভ থেকে ডাটা মেনটেন করা। ডেটাবেজে যদি কখনো ক্র্যাশ করে বা মুছে যায়, ঠিক আছে, বা ডিলিট হয়ে যাচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেটাকে রিকভারি করা, পুনরায় ফিরে আনা এবং আর্কাইভ থেকে মেনটেন করা। আর্কাইভ হলো প্রতিদিন একটা ব্যাকআপ রেখে দেওয়া, সেই ব্যাকআপ থেকে সেটাকে রিকভারি করে নিয়ে আসতে হবে যাতে ডাটাগুলো নষ্ট বা মুছে না যায়। ডেটাবেজের সিকিউরিটি, ইউজার এবং রিসোর্স ম্যানেজমেন্ট করা এবং মেনটেন করা। তাহলে ম্যানেজমেন্ট করাটা হলো যে তার রিসোর্স সম্পদগুলো, সিকিউরিটি সিস্টেম, ইউজার সিস্টেম মানে ব্যবহারকারী কে কে ব্যবহার করতে পারে পারে না। যেমন দেখো ফেসবুক, গুগল, এদের যে হিউজ পরিমাণ ব্যবহারকারী, সেগুলো কিন্তু ডেটাবেস থেকে মাঝে মাঝে নিয়ন্ত্রণ করে যে সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা, কেউ কি তাদের উপর হ্যাক করার চেষ্টা করছে কিনা, কেউ প্রোগ্রাম নিয়ন্ত্রণ করছে কিনা, সেগুলো একজন ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের কাজ হয়ে থাকে। প্রয়োজন অনুসারে ডেটাবেজ স্টার্ট আপ এবং শাটডাউন করা, প্রয়োজন হলে সেটাকে স্টার্ট আপ করা মানে স্টার্ট করা, বা শাটডাউন করা মানে বন্ধ করে রাখা। এই বিষয়গুলো একজন ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের কাজ হয়ে থাকে। এই স্লাইডে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো তোমরা। ওকে, ডান। না স্যার। তারপর দেখো এই যে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা ব্যবহারের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। শুধুমাত্র যে ডেটাবেজ তৈরি করে তথ্যগুলো সংরক্ষণ করে এরকম না, এটা বিভিন্ন ক্ষেত্র আছে যেখানে আমরা ব্যবহার করি, সেটা তোমাদের একটু ধারণা রাখতে হবে। একটা হলো তথ্য ব্যবস্থাপনা, যে সকল প্রতিষ্ঠানগুলো তথ্যগুলোকে সংরক্ষণ, মজুদ বা প্রক্রিয়াকরণে কাজ করে, এই ধরনের প্রতিষ্ঠানগুলো ডাটাবেজ নিয়ন্ত্রণ করে থাকে বা ডাটাবেজ সিস্টেম ব্যবহার করে থাকে। যেমন শিক্ষা ব্যুরো, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের তথ্য বা ইনফরমেশন গুলো রেখে থাকে। নির্বাচন কমিশন, যেমন আমাদের ইলেকশন বা ভোটার কাজ করার জন্য বা এনআইডি কার্ডের জন্য নির্বাচন কমিশন এই কাজগুলো করে থাকে। পরিসংখ্যান ব্যুরো, বিভিন্ন ধরনের জনসংখ্যার পরিসংখ্যানগুলো এই পরিসংখ্যান ব্যুরো নিয়ন্ত্রণ করে থাকে। পর্যটন কর্পোরেশন, পর্যটন কর্পোরেশন বাংলাদেশের পর্যটন ব্যাপারে বিভিন্ন ধরনের তথ্য বা ইনফরমেশন রাখে। রপ্তানি উন্নয়ন ব্যুরো, যেটা হলো রপ্তানিমূলক কার্যক্রমের সাথে জড়িত থাকে, কি ধরনের পণ্য রপ্তানি হচ্ছে এবং গত বছর হচ্ছে এই বছর রপ্তানি বৃদ্ধি পেলো নাকি কমলো, সেটা সঠিকভাবে সরকার পাচ্ছে কিনা, কি কি পণ্যের চাহিদা আছে, সেগুলো সে রপ্তানি উন্নয়ন ব্যুরো কাজ করে থাকে। কৃষি উন্নয়ন কর্পোরেশন, কৃষি উন্নয়ন কর্পোরেশনের কাজ হলো কৃষকদের নিয়ে যেমন কাজ করে, এরকম কৃষি পণ্য নিয়েও তারা কাজ করে। সেক্ষেত্রে তাদের তথ্যগুলোকে মজুত রাখে যাতে সহজেই তারা একটা ক্যালকুলেশন করতে পারে যে এই বছর বাংলাদেশে কত মেট্রিক টন ধান উৎপাদন হতে পারে, চাল বা অন্যান্য কতটুকু উৎপাদন হতে পারে, অথবা বাংলাদেশে কতটুকু মজুদ আছে বা কতটুকু সেটা আবার বাইরে থেকে আমাদের কিনতে হবে। এই সকল কিছু অ্যানালাইসিস করার জন্য তথ্যগুলোকে মজুত রাখা হয়, যাতে একটা দেশ পরিচালনা করার ক্ষেত্রে এগুলোকে আমরা তথ্যগুলো নিয়ে সহজেই কাজ করতে পারি। শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের তথ্যগুলোকে রাখার জন্য ডেটাবেজ ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে আমরা যদি বলি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানদের শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য যেমন ভর্তি, রেজিস্ট্রেশন ফর্ম বা ফর্ম পূরণ, পরীক্ষার ফলাফল, গ্রেডিং সিস্টেম ইত্যাদি কাজে ডিভিএমএস বা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। টেলিকমিউনিকেশন, টেলিফোনে কল রেট, মাসিক বিল বা প্রিপেড কলিং, গ্রাহকদের হিসাব, এই গ্রাহকদের তথ্যাবলী সংরক্ষণ করে থাকে। যেমন তুমি ফোন করতেছো, ফোন করার সাথে সাথেই তোমার কত টাকা আছে, ঠিক আছে, তোমার কত টাকা আছে অথবা কত মিনিট তুমি খরচ করলে সেটা সাথে সাথে তোমার মোবাইলে একটা মেসেজ চলে আসে। মানে হলো যে এই যে আমি ফোন নিয়ে কথা বলতেছি, আমার ব্যালেন্স কত আছে, কত টাকা কেটে নিল, সবগুলোই কিন্তু তারা ডেটাবেজের মাধ্যমে সংরক্ষণ করছে।
এটা হলো এই ক্ষেত্রে টেলিকমিউনিকেশন ক্ষেত্রে ডাটাবেজ ব্যবহার করা হয়ে থাকে। উৎপাদন ব্যবস্থাপনা, বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা উৎপাদন, মজুদ, পরিমাণ, চাহিদা, অর্ডার ইত্যাদি হিসাব বিশ্লেষণ করার জন্য তারা ডেটাবেজ ব্যবহার করে থাকে। যে কতটুকু তার উৎপাদন করতে হবে, কি পরিমাণ তার মজুদ রয়েছে এবং কি পরিমাণ তার চাহিদা রয়েছে, সে অনুযায়ী তার সামনের কাজের পরিকল্পনাগুলো তৈরি করে থাকে। এক্ষেত্রে তারা ডাটাবেজের মাধ্যমে হলে সহজেই সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে। খাতার মাধ্যমে যদি লিখে রাখে সেটাও নিয়ন্ত্রণ করা যাবে, কিন্তু ডাটাবেজে হলে সুবিধাটা কি, একজন ব্যবস্থাপক পরিচালক যে যেখানেই থাকুক সে সহজেই সেই তথ্যটা খুঁজে বের করতে পারছে। ব্যাংকিং, ব্যাংকে বিভিন্ন গ্রাহকদের হিসাব নিকাশ, ব্যালেন্স, লেনদেন, স্টেটমেন্ট, ঋণ সংক্রান্ত তথ্য বা ক্রেডিট ডেবিট কার্ড ইত্যাদি তথ্যগুলো এই ডাটাবেজের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। এক সময়কার আমরা যখন ফার্স্টের দিকে ব্যাংক দেখি, ব্যাংকে রেজিস্টার খাতায় লিখে রাখতো, ঠিক আছে। খাতাতে তোমার যদি যা বলতো যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, তারা কি করতে হতো, খাতা বের করে তারপরে সেখান থেকে দেখতে হতো কত টাকা, সেখানে যোগ বিয়োগ মানুষ ক্যালকুলেটর ইউজ করে সহজেই করতো, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আর ডাটাবেজের মাধ্যমে অটোমেটিক সারা জাস্ট কম্পিউটার ক্লিক করে তারা তোমার অ্যাকাউন্ট নাম্বারটা থেকে তোমার তথ্যটা তোমাকে জানিয়ে দিতে পারে। অর্থ ব্যবস্থাপনা, শেয়ার, বন্ড ক্রয়, হোল্ডিং, ক্রয় বিক্রয়, স্টক, আর্থিক বিশ্লেষণ প্রভৃতি কাজে ডেটাবেজগুলো ব্যবহার করা হয়ে থাকে। শিল্প কলকারখানার কথা বললাম একটু আগে, যে কারখানার ক্ষেত্রে যেটা উৎপাদন জাতীয় কাজগুলো করে থাকে, তাদের সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করতে এবং উৎপাদন বৃদ্ধি করতে তারা ডাটাবেসটা ব্যবহার করে থাকে। গবেষণামূলক, বিজ্ঞান বা গবেষণা, সিমুলেশন এবং বিভিন্ন কাজে এই ডাটাবেজ ব্যবহার করা হয়ে থাকে। যেমন তোমরা জানো যে আবহাওয়ার রিপোর্ট যখন বলে যে আগামীকাল প্রচন্ড শীত হইতে পারে, এটা কিভাবে তারা বলে, বা আগামীকাল অমুক অমুক জায়গায় বৃষ্টি হতে পারে, গুড়ি গুড়ি বৃষ্টি বা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, এই যে রিপোর্ট গুলো তারা দেয়, কিভাবে দেয়, তাদের কাছে প্রায় 30 থেকে 40 বছরের রিপোর্ট গুলো থাকে, বা আরো আগে থেকে রিপোর্ট আছে। তারা 30 বছরের গড় একটা রিপোর্ট অ্যানালাইসিং করে এখান থেকে গড় দেখে যে আজকের যে পরিবেশটা আছে সেই পরিবেশ থাকলে আগামীকাল কি হতে পারে। আমরাও যেমন বলতে পারি মোটামুটি যে আগামীকাল শীতের পরিমাণটা আরো বাড়তে পারে বা কমতে পারে, কিন্তু তারা কি করে, ওই আগের তথ্যগুলো দেখে আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা একটা রিপোর্ট বা প্রতিবেদন দিয়ে থাকে। সবসময় যে রিপোর্ট, আগামী দিনের রিপোর্ট যে সঠিক হবে এরকম না, তবে আগামী দিনের রিপোর্টগুলো পর্যবেক্ষণ করলে তার উপর একটা ফলাফলটা ভালো হয়। যেমন তোমরা একটা ভালো রেজাল্ট করতে চাও, তাহলে কেন রেজাল্ট, তোমাদের টার্গেট আছে এই রেজাল্ট করার জন্য অবশ্যই তোমার আগামী দিনে কার্যক্রম কেমন হবে সেটা তোমরা যেমন একটা অ্যানালাইসিস করে বের করো যে এইভাবে পড়লে আমার রেজাল্টটা এরকম হতে পারে, এরকম ভাবে স্টাডি করলে আমি ভালো একটা জায়গায় অ্যাডমিশন নিতে পারবো, তাহলে এই ক্রাইটেরিয়া গুলো আমাকে মানতে হবে। তোমার অভিজ্ঞতা থেকে সেটা তুমি একটা প্ল্যান তৈরি করো। এরকম ভাবে বিভিন্ন ধরনের প্ল্যানগুলো তৈরি করার জন্য কিন্তু ডাটাবেজে পূর্বের যে তথ্যগুলো আছে সেগুলোর উপর ডিপেন্ড করে একটা অ্যানালাইসিস করে সেগুলো সামনের দিকে একটা প্ল্যান বা পরিকল্পনা নেওয়া হয়। বৈজ্ঞানিক গবেষণা কাজগুলোতেও এরকম বিভিন্ন তথ্যগুলো নিয়ে সিমুলেশন বা গবেষণাকারে এই তথ্যের উপর বেস করে তারা বিভিন্ন ধরনের কার্যক্রমে পরিকল্পনা গ্রহণ করে থাকে। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো তোমরা। ওকে, থ্যাংক ইউ। এখন হলো ডিভিএমএস। আমরা যে ডাটাবেজ গুলো ব্যবহার করি, একটা হলো সাধারণ ডাটাবেজ আর একটা হলো রিলেশনাল ডাটাবেজ। সাধারণ ডাটাবেজ কি কি আছে দেখো, আমরা যদি বলি চাহিদা অনুযায়ী ব্যবহারকারীর জন্য ডাটাবেজ তৈরি করা, একটা সাধারণ ডাটাবেজ বা যেটাকে আমরা ডিভিএমএস বলছি, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানে মানুষের চাহিদা অনুযায়ী, ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী ডাটাবেজ তৈরি করা। তারপরে যদি বলি আমরা ডেটাকে সুশৃঙ্খল এবং যৌক্তিক উপায়ে সংরক্ষণ করা, অবশ্যই সেটাকে সুশৃঙ্খল ভাবে এবং যৌক্তিক উপায়ে সংরক্ষণ করতে হবে। যেমন তোমার বাসায় যদি তোমার বুক সেলে বইগুলো যদি আওলা জাওলা মানে সঠিকভাবে না রাখা হয়, তুমি খুঁজতে গেলে যেমন সময় লাগবে, এরকম ভাবে ডাটাবেজে যদি তথ্যগুলো সঠিকভাবে গুছায় না রাখো তাহলে সেটাকে আমরা খুঁজে সহজেই পাবো না, বা খুঁজতে গেলে আমি সঠিক সময়ে সঠিক তথ্যটা পাবো না। সেটাকে অবশ্যই সুশৃঙ্খল এবং যৌক্তিক উপায়ে রাখতে হবে।
যেমন তোমরা আইসিটি ডান পাশে রাখছো না বাম পাশে রাখছো, মেমোরিতে একটা নির্দিষ্ট জায়গায় রাখো, বাংলা ইংরেজি রাখো। এরকম ভাবে তুমি অবশ্যই এখানে সুশৃঙ্খল ভাবে একটা নিয়মতান্ত্রিক ভাবে সংরক্ষণ করতে হবে। প্রয়োজন অনুসারে ডাটাবেজে নতুন নতুন টেবিল যুক্ত করে এদের মধ্যে নতুন নতুন রেকর্ড, ডেটা ইত্যাদি যুক্ত করা, অপ্রয়োজনীয় ডেটা মুছে ফেলা। প্রয়োজন অনুসারে এখানে আমরা তথ্যগুলো যুক্ত করব এবং অপ্রয়োজনীয় ডেটাগুলো মুছে ফেলি। যেমন তুমি একটা শীট তৈরি করছো, তারপরে মনে হলো শীটে কিছুদিন পরে তোমার অভিজ্ঞতা বাড়ছে, শীটের 2টা লাইন কেটে মনে হলো যে অমুক ওয়ার্ডটা ব্যবহার করা উচিত, তাহলে তুমি আপডেট করছো। আবার শীটে কোনো একটা পেজ দিছো, সেই পেজের অংশ টোটালটাই বাদ, মানে নতুন পেজ তুমি এখানে সংযুক্ত করছো। তো এইভাবে আমরা ডেটাবেজে কাজগুলো করে থাকি। প্রয়োজন অনুসারে ডেটার ভুল অনুসন্ধান করা এবং সংশোধন করা। ডেটাবেজে ডেটা এন্ট্রি করলে ভুল হতেই পারে, তুমি শিক্ষা লাভ করছো, শীট তৈরি করছো, সেখানে ভুল আছে, যখন তোমার প্রয়োজন হচ্ছে অনুসারে তুমি ভুল অনুসন্ধান করছো এবং সংশোধনগুলো করে রাখছো। প্রয়োজন অনুসারে রেকর্ড সমূহকে যে কোনো ফিল্ড ভিত্তিতে সংখ্যাক্রমিক অথবা বর্ণনাক্রমিক অথবা অন্য কোনোভাবে সাজানো যায়। আমরা যে তথ্যগুলোকে তৈরি করে ফেলছি বা এন্ট্রি করা হয়েছে সেগুলো প্রয়োজন অনুসারে আমরা সংখ্যাক্রমিক অনুসারে অথবা বর্ণনা অনুসারে আমরা অথবা অন্য যে কোনো ভাবে সেগুলোকে সাজাইতে পারি। কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, একসাথে বহুল ব্যবহারকারীকে ডেটা অ্যাক্সেস করতে দেওয়ার সুযোগ তৈরি হয়। ডেটাবেস তৈরি হলে একসাথে বহু ব্যবহারকারী ডেটাবেজে অ্যাক্সেস করা যায়। তুমি একটা খাতায় তৈরি করছো, খাতাতে আমরা 10 জনে একসাথে কিন্তু লিখতে পারবো না, কিন্তু ডাটাবেজ ব্যবহার করলে সেখানে আমরা একসাথে অনেকগুলো মানুষ সেটা কাজ করতে পারবো। যেমন ফেসবুক একসাথে কোটি কোটি মানুষ আমরা ইউজ করছি, ইমেল অ্যাকাউন্ট একসাথে ব্যবহার করছি। এরকম ভাবে ডাটাবেজ ব্যবহার করলে অনেক ব্যবহারকারী একসাথে আমরা ব্যবহার করতে পারি। ডেটা রিডাক্সিলি বা বহুলতা রোধ করা। আমরা যে ডেটাগুলো যে বহু ব্যবহারকারী ব্যবহার করছি, যাতে ডাটা ভুলের পরিমাণ বা ডেটা একই ডাটা ভিন্ন ভিন্ন মানে একাধিকবার এন্ট্রি না হয়, সেটা রোধ করা। যেমন এনআইডি, আমাদের ফার্স্টের দিকে এরকম ছিল যে এনআইডি একই নামে একাধিক ব্যক্তির এনআইডি তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমরা সেগুলোকে সার্চিং করে একই ব্যক্তির নামে যদি একাধিক এনআইডি থাকে সেখান থেকে বের করে ডুপ্লিকেট ভ্যালুগুলোকে কমানোর সুযোগ রয়েছে। ডেটাবেজে ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ করা এবং অনুমোদন ব্যতীত ডেটাবেজে অ্যাক্সেস রোধ করা। ডেটাবেজে যে ব্যবহারকারী আমরা ব্যবহার করছি সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এবং অনুমতি ব্যতীত ডেটাবেজে অ্যাক্সেস মানে ব্যবহারকারী রোধ করতে হবে। ডেটার নিরাপত্তা তৈরি করা। অবশ্যই ডেটাবেজে তোমাকে নিরাপত্তা ব্যবস্থাকে স্ট্রং করতে হবে, যাতে যে কেউ যে কোনো ভাবে যেন ব্যবহার না করতে পারে। তোমার একটা প্রতিষ্ঠানে 5 জন লোক তাদের এন্ট্রি বা নিয়ম দিছে তারা ব্যবহার করতে পারে, কিন্তু বাট অন্য কোনো ব্যক্তি যদি সেটা ব্যবহার করে তোমার ডাটাবেসটা সে নষ্ট করতে পারে, তথ্য বা ইনফরমেশন গুলো নষ্ট করতে পারে। সেক্ষেত্রে অবশ্যই তোমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যাতে ব্যবহারকারী নিয়ন্ত্রণ রোধ করা যায়। প্রয়োজন অনুসারে ডেটাবেজে ডেটা প্রিন্ট করা। প্রয়োজন অনুসারে ডেটাবেজে তথ্যগুলো আমরা প্রিন্ট করতে পারি। তাহলে এই বিষয়গুলো আমাদের জানা দরকার। তারপর দেখো আমরা ডেটাবেজ যে ব্যবহার করছি সেটার সুবিধাগুলো। ডিবিএমএস ব্যবহার করে ডেটাবেজের রিডান্ডেন্সি ও বহুলতা দূর করা যায়। একই ডাটা বা ডুপ্লিকেট ভ্যালুগুলো আমরা দূর করতে পারি। যেহেতু ডেটাবেজে বহু সংখ্যক ফাইল, টেবিল, ডেটা সমূহ সংগঠিত থাকে, তাই খুব দ্রুত যে কোনো রেকর্ড অনুসন্ধান করা এবং বিভিন্ন ধরনের রিপোর্ট বা প্রিন্ট করা যায়। আমরা যেহেতু অনেক ধরনের ফাইল বা তথ্যগুলো থাকে, সহজে আমরা তথ্যগুলোকে বের করতে পারি, রিপোর্ট করতে পারি বা প্রিন্ট করতে পারি। ডেটা শেয়ার করার সুযোগ থাকায় বহু ব্যবহারকারী একই সময়ে একই ডেটাবেজে অ্যাক্সেস করতে পারে। ডেটাবেস থেকে ডেটা অ্যাক্সেস করার জন্য ব্যবহারকারীদের ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে অবৈধ ব্যবহারকারী রোধ করা যায়। যেমন একই পাসওয়ার্ড থাকলে আমিও জানি তুমিও জানো, এখন কে ব্যবহার করছে সেটা বোঝা যাচ্ছে না, যে কারণে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড থাকে। যেমন আমরা ফেসবুক অ্যাকাউন্ট ভিন্ন ভিন্ন থাকছে, যার যে পাসওয়ার্ড সে যে জানবে শুধু সেই ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে আমরা অ্যাক্সেস নিয়ন্ত্রণ করতে পারি এবং বৈধ ব্যবহারকারী
বৈধ ব্যবহারকারী সেই অ্যাক্সেস করতে পারবে। ডাটাবেজে যদি আমরা ব্যয় সুবিধা দেখি, ডেটাবেজ পদ্ধতি পরিচালনার জন্য ডেটাবেজের ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়নে অধিক ব্যয়বহুল বা ব্যয় সাপেক্ষ। একটা ডাটাবেজ তৈরি করতে হলে বা ভালো ডাটাবেজ তৈরি করতে হলে একটা ব্যয়বহুল এবং ব্যয় সাপেক্ষ আমরা বলে থাকি। সুসংগঠিতভাবে ডেটাবেজকে সংরক্ষণ করতে না পারলে অনেক সময় ডেটা প্রসেসিং এর ধীরগতি গতি হ্রাস পায়। হ্যাঁ, এক্ষেত্রে আমরা সুসংগঠিতভাবে ডেটাকে সংরক্ষণ করতে না পারলে অনেক সময় আমরা ডেটা প্রসেস করা, প্রক্রিয়াকরণ করা এবং গতিগুলো আমরা হ্রাস পাবে। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দক্ষ জনবলের প্রয়োজন হয়। এটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য দক্ষ একটা জনবলের প্রয়োজন হয়। যারা ডেটাবেস নিয়ে জানে না তাদেরকে পরিচালনা করতে দিলে বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হবে এবং ডেটাবেজে ভুল ডেটা, ভুল এন্ট্রি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তারপরে আসে RDBMS। দেখো স্যার, আমার একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। স্যার, সাধারণ ডাটাবেজের একটা উদাহরণ দিতে পারবেন স্যার? দিতে পারবো, তুমি কি বুঝতে পারবা? এটা হলো আমার চিন্তা। আচ্ছা, মনে করো একটা টেবিল তৈরি করছো। হ্যাঁ, ধরো তোমার সামনে এরকম একটা টেবিল দিছি আমরা। এই টেবিলের তথ্যগুলো, এই যে টেবিলের তথ্যগুলো শুধুমাত্র এখানে আছে, এটার সাথে অন্যটার সাথে লিঙ্ক করা নাই, মানে যুক্ত করা নাই। মানে এই টেবিলের তথ্যগুলো এখানেই থাকবে, অন্য জায়গা থেকে আমি সার্চ করে এটার সাথে সমন্বয় করতে পারবো না। যেমন তোমাদের যে আমি হাজিরা শীটটা দেখাই, তোমাদের যে এরকম হাজিরা শীট, এই যে দেখো আমি হাজিরা শীট যে প্রিন্ট করি, এই হাজিরা শীটটা হলো রিলেশনাল ডাটাবেজ। এদের তথ্যটা যখন অনলাইনে ফর্মটা পূরণ করা হয়, পূরণ করলে অটোমেটিক পেমেন্টের সাথে যুক্ত হয়ে যায়, অটোমেটিক তার হাজিরা শীটে তৈরি হয়ে যায়, অটোমেটিক SMS সিস্টেমের সাথে যুক্ত হয়ে যায়। তাহলে এইখানে 3-4টা টেবিলের সাথে একটা সংযুক্ত করা হয়েছে, সেটা হলো রিলেশনাল ডাটাবেজ। আর সাধারণ ডাটাবেজে হলো এই যে টেবিলটা আছে, সেই টেবিলটা শুধুমাত্র এই টেবিল হিসেবে কাজ করবে, মানে সিগনেচার শীট হিসেবে কাজ করবে, তার সাথে অন্য কিছু যুক্ত থাকবে না। ঠিক আছে, সাধারণ ডাটাবেজে অন্য কোনো টেবিলের সাথে যুক্ত থাকে না, যে টেবিল থাকে সেই টেবিলেই শুধু তার তথ্যগুলো থাকে, কারোর সাথে তার রিলেশন বা সম্পর্ক স্থাপন করা যায় না। এখন এটা যদি তোমাকে বাস্তবিকভাবে দেখাইতে যাই, তাহলে আমাদের আগে ডাটাবেজে যাইতে হবে। এর আগে অন্য কোনো উদাহরণ আমি খুঁজে পাচ্ছি না আপাতত। তুমি এটা বললে এরকম বলতে পারো যে তুমি একটা আইসিটি শীট তৈরি করছো। এখন শীটটা থেকে কিছু নিতে হলে তোমার ওই শীটটাকে আমার ফটোকপি করতে হবে, সেটা কপি করে কাটছাট করার সুযোগ নাই, কারণ যেহেতু তুমি হাতে করছো। আর সেটা যদি কম্পিউটার কম্পোজ করা থাকে, তাহলে এখানে আমি নিয়ে মাঝখানে কিছু যুক্ত করতে পারবো না? জি স্যার। রিলেশনাল ডাটাবেজ হলো এরকম যে কম্পিউটার সিস্টেমে করা, সেটাকে নিয়ে আমরা বিভিন্নভাবে ইউজ করা যায় বা ব্যবহার করা যায়, কিন্তু সাধারণ ডাটাবেজে সেটা ইউজ করা যায় না। সুপর্ণা, তোমার আইডি নাই? হ্যাঁ, কিরে? আচ্ছা দেখো, নেক্সট ক্লাসে আমাদের যার যে আইডি আছে আইডি গুলো ক্লিয়ার করবা, ঠিক আছে? না পাইলে আমার কাছে, যেমন ইলিন আছে আর সুপর্ণা আছে, আর সঙ্গীতেরটা তো আজকে ক্লাস শেষে আমি বের করে দিব। আচ্ছা, কতগুলো পরস্পর সম্পর্কযুক্ত টেবিল বা ফাইল নিয়ে গঠিত ডেটাবেজকে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়, যেটাকে আমরা বলি RDBMS। তাহলে এখানে যে কথাটা বলছি, পরস্পর সম্পর্কযুক্ত টেবিল বা ফাইল, এখানে টেবিলও থাকবে ফাইলও থাকবে, তাকে বলছি রিলেশনাল ডাটাবেজ। অর্থাৎ রিলেশনাল ডাটাবেজ একই সঙ্গে একাধিক টেবিলের মধ্যে যৌক্তিক উপায়ে সম্পর্ক তৈরি করে থাকে। এই পরবর্তীতে 1970 সালে IBM কোম্পানি EF কড 1970 সালে তিনি প্রবর্তন করেন ডায়াগ্রাম এন্টিটি রিলেশনশিপ মডেল, যে মডেলের মাধ্যমে দুই বা ততোধিক টেবিলের মাঝে রিলেশন স্থাপন করা যায়। অবশ্যই রিলেশন স্থাপন করার জন্য একটা কমন ফিল্ড থাকে, সেটা তোমরা জানো, ঠিক আছে? একটা কমন ফিল্ড থাকে যেটাকে আমরা প্রাইমারি কি হিসেবে আখ্যায়িত করে থাকি।
এক্ষেত্রে দেখো আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট বহুল ব্যবহৃত যে ডাটাবেস সফটওয়্যার রয়েছে সেটা হলো মাইক্রোসফট অ্যাক্সেস, IBM DB2, এগুলো কিন্তু অবজেক্টিভে আসে, অথবা তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে এগুলো কোশ্চেন আসতে পারে। তারপরে অরাকল, তারপরে MySQL, তাহলে এখানে এবং মাইক্রোসফট SQL সার্ভার। তাহলে এখানে কি কি বিষয়গুলো পাচ্ছি? এখানে বিষয়গুলো পাচ্ছি যে মাইক্রোসফট অ্যাক্সেস, IBM DB2, ঠিক আছে, অরাকল, মাইক্রোসফট MySQL এবং SQL সার্ভার। এক মিনিট, ওকে, হ্যাঁ, তো কেন নক দিছিলা? ক্লাস করো না কেন? আচ্ছা 7টার সময় ই করবি, হ্যাঁ? জ্যোতি, কবে কবে করছো তুই? তুই কবে নক করছ? কালকে আবার নক করিস, করে 7টার সময় আমাকে ফোন দিবি, 7:02-এ। তাহলে দেখো এখানে আমরা যে বিষয়গুলো পাইলাম, একটা হলো মাইক্রোসফট অ্যাক্সেস, এগুলো মনে করো, মাইক্রোসফট অ্যাক্সেস, IBM DB2, অরাকল, MySQL এবং মাইক্রোসফট SQL সার্ভার। এখানে 5টা আমরা ডাটাবেজের নাম বললাম। এই 5টা ডাটাবেজের নাম কি কেউ বলতে পারবা? দেখে দেখে। হ্যালো, আপনারা ও না দেখে বলতে পারবা কেউ? স্যার আরেকবার দেখান, তারপর বলছি। কেউ একজনও নাই 5টার মধ্যে 4টা বলার সাহস? স্যার আমি বলি, হ্যাঁ বল। মাইক্রোসফট অ্যাক্সেস, পরে হচ্ছে MySQL, মাইক্রোসফট SQL সার্ভার, আর ওরাকল, আর IBM DB2। জি স্যার, IBM DB2। আর কে বলতে পারবি? আমি পারবো। বল। মাইক্রোসফট অ্যাক্সেস, MySQL, আর হচ্ছে IBM DB2, ওরাকল, আরেকটা ছিল মাইক্রোসফট SQL সার্ভার মনে হয়। ওকে, থ্যাংক ইউ। স্যার বল। স্যার রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা যে স্যার, এটা তৈরি করতে কি এই সফটওয়্যারগুলো লাগে? জি ম্যাডাম, বুঝছ নাই? জি স্যার, জি স্যার। আচ্ছা দেখো, আমরা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো বা অনেকটা ক্লিয়ার চলে আসবে এবং তার কিছু বিষয় আমরা ধারণা নিব। একটা হলো, এই পদ্ধতিতে সহজে একাধিক টেবিল তৈরি এবং এদের মধ্যে যৌক্তিক সম্পর্ক স্থাপন করা যায়। একাধিক টেবিল তৈরি করতে পারি এবং এদের মধ্যে আমরা যৌক্তিক সম্পর্ক স্থাপন করতে পারি। টেবিলের মধ্যে সহজে এন্ট্রি মানে অ্যাড করা, পরিবর্তন করা এবং ডিলিট করা বা বাদ দেওয়ার কাজ আমরা করতে পারি। তাহলে আমরা রিলেশনের মাধ্যমে সহজে আমরা এন্ট্রি করতে পারি, পরিবর্তন করতে পারি এবং বাদ দিতে পারি। একই ডাটাবেজে সম্পর্কযুক্ত বিভিন্ন টেবিলে ডেটা সহজে আদান প্রদান করা যায় এবং ডাটাবেস থেকে অন্য ডাটাবেজে বিনিময় করা যায়। যখন ডাটাবেসগুলো থাকে এক জায়গা থেকে আরেক জায়গায় বিনিময় করা যায়। কিভাবে বিনিময় করা যায়? উদাহরণ যদি বলি, তোমাদের JSC সময় একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছিল, সেটা রেজিস্ট্রেশন SSC সময় রেজিস্ট্রেশন ব্যবহার করছো এবং HSC সময় একই রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার হচ্ছে। তাহলে JSC সময় যে তোমার ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন হয়েছিল, সেটাকে নিয়ে 9-এ যখন রেজিস্ট্রেশন হয় একই নাম্বার ইউজ করা হয়, এটাকে আবার যে ইন্টারে যে একই রেজিস্ট্রেশন ব্যবহার করা হচ্ছে। তাহলে সুবিধাটা কি হলো দেখো, একই তথ্য যখন আমরা রেজিস্ট্রেশন নাম্বার কপি করছি, সাথে সাথে তোমার নাম, পিতার নাম, জন্ম তারিখ এগুলো কপি করে ফেলছি। তাহলে সুবিধাটা হলো, তোমার নাম ঠিকানা যদি JSC তে যেভাবে ছিল SSC এবং HSC সময় একইভাবে থাকবে, এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এই রিলেশনাল ডাটাবেজের ফলে এক টেবিল থেকে অন্য টেবিলে যখন ডাটাগুলোকে আমরা আদান প্রদান করতে পারি, এরকম ভাবে একটা ডাটাবেজের সাথে অন্য একটা ডাটাবেজ, যেমন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ডাটাবেজ আর অন্যান্য ডাটাবেজ ভিন্ন, তাদের ওইখান থেকে কপি করে তোমার ময়মনসিংহ এডুকেশন বোর্ডে সেগুলোকে কপি করে নেওয়া হয়েছে। ফলে ভিন্ন ভিন্ন ডাটাবেজেস থেকেও সম্পর্কগুলো বা তথ্যগুলোকে আদান প্রদান করা যায়। প্রয়োজনীয় তথ্য কোয়েরির মাধ্যমে সহজে খুঁজে বের করা যায়, রিপোর্ট তৈরি করে প্রিন্ট করা যায়। যেমন আমরা দেখো অনলাইন থেকে আমাদের রেজাল্ট গুলো আমরা বের করতে পারি, প্রয়োজন অনুসারে আমাদের একটা রেজাল্ট শিট বেরিয়ে চলে আসে।
তাহলে আমরা আমাদের মতো একটা রেজাল্ট গুলো খুঁজে বের করতে পারছি এবং রিপোর্ট বা প্রতিবেদন তৈরি করতে পারি। ডেটাবেজ সমূহের উপর বিভিন্ন ধরনের গাণিতিক এবং যুক্তিমূলক কাজও করা যায়। ডেটাবেজে তোমার সাবজেক্ট বাংলা, ইংরেজি, আইসিটি, অমুক তমুক এই সেই তুমি এত পেয়েছো, সেগুলো নিয়ে আবার গাণিতিক কাজ বা যুক্তিমূলক কাজও করা যায়। গাণিতিক সম্পর্ক কি? সেগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করলাম। এখন যৌক্তিক সম্পর্ক কি? তোমার প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা ভাবে মার্ক পেয়েছো, সেগুলো নিয়ে তোমার জিপিএ বের করা অথবা সিজিপিএ বের করা অথবা গ্রেডিং বের করা, এই যে যুক্তিমূলক কাজগুলো সেগুলো আমরা ডাটাবেজের মাধ্যমে খুব সহজেই করতে পারি। সেটা যদি ম্যানুয়ালি করতে হতো হাতে কলমে, তাহলে এত এত স্টুডেন্টের জিপিএ বের করতে যেয়ে শত শত ভুল থাকতো। আর করা হচ্ছে ডাটাবেজের মাধ্যমে, যেখানে ভুলের পরিমাণটা জিরো থাকবে। যদি তোমার ডাটাবেজে একটা যৌক্তিক সম্পর্ক সঠিকভাবে থাকে, তাহলে সেই তথ্য অনুসারে বাকি কাজগুলো সহজ হয়ে যাবে বা একই রকম থাকবে, ভুল হওয়ার কোনো সুযোগ থাকবে না। রিপোর্টের মাধ্যমে প্রয়োজনীয় চার্ট, গ্রাফ, ইমেজ বা ওয়ার্কশিট সংযোজন করা যায়। চার্ট কি? আমরা গ্রাফ দেখি, বিভিন্ন খেলার ক্ষেত্রে গ্রাফ দেখি, অথবা তোমাদের বইয়ে অনেকেই গ্রাফ তৈরি করি ডেটার উপরে করা যায়। চার্ট তৈরি করা, চার্ট মানে ফ্লো চার্ট হতে পারে, পাই চার্ট হতে পারে, করা যায়। ইমেজের কাজ করা যায়। ওয়ার্কশিট, এখান থেকে নিয়ে শুধু মার্কশিট গুলো, মানে ওয়ার্কশিটের মতো মার্কশিট যে তৈরি করি, এরকম ভাবে ওয়ার্কশিটও আমরা তৈরি করতে পারি। ডেটা এন্ট্রির জন্য বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল ফর্ম তৈরি করা যায়। এন্ট্রির জন্য একটা গ্রাফিক্যাল ফর্ম তৈরি করা যায়। যেমন তুমি অনলাইনে ভর্তি হতে গেছো, তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিছো, অটোমেটিক একটা ফর্ম চলে আসছে তোমার জন্য, এক ধরনের ফর্ম। এখন আমি কলেজে অ্যাডমিন কাজ করছি, আমার জন্য আবার ফর্মগুলো একরকম। আবার যারা এটা নিয়ে আরো কাজ করছে সফটওয়্যার নিয়ে, তাদের জন্য একরকম ফর্ম। এই যে গ্রাফিক্যাল ফর্ম, দেখতে সুন্দর লাগছে, ভালো লাগছে, সেগুলো একটা গ্রাফিক্যাল ফর্ম তৈরি করা হয়ে থাকে। কিন্তু ভিতরে কিন্তু জাস্ট টেবিল আকারেই তথ্যগুলো সংরক্ষণ থাকে, কিন্তু সামনে যখন আমরা দেখি সেটা একটা সুন্দরভাবে বা গ্রাফিক্যাল ভাবে সেটাকে উপস্থাপন করা হয়ে থাকে। ভুল ডেটা এন্ট্রি প্রতিরোধে বিভিন্ন ধরনের ভ্যালিডেশন নিয়ম ব্যবহার করা যায়। এখন ভ্যালিডেশন নিয়মটা কি? তোমরা অনেকে আবেদন করতে গেছো, বা তুমি আমাকে ফোন দাও, ফোন দিতে গেছো, যা কি করলা তুমি 11 ডিজিটের জায়গায় 12 ডিজিট ডায়াল করে ফোন দিলা, আমার কাছে কি ফোন আসবে? তোমাকে বলবে ভুল নাম্বার এন্ট্রি করছো। ঠিক আছে, অনলাইনে তোমাকে বলছে ইমেল অ্যাড্রেস দাও, তুমি ইমেল অ্যাড্রেস না দিয়ে তোমার নাম লেখা শুরু করছো, সে নিবে না, কারণ সেখানে তার ভ্যালিডেশন রুলস, নিয়ম, সেখানে কিছু নিয়ম দিয়ে দেওয়া আছে যে একজন যদি ব্যক্তি এখানে ইমেলের ঘর থাকে, তাহলে ইমেল অ্যাড্রেস দিতে গেলে অবশ্যই ইমেল অ্যাড্রেসে একটা নাম থাকবে, এখানে একটা নাম থাকবে, তারপরে এখানে @, থাকবে, তারপরে এখানে জিমেল থাকবে। অথবা তুমি যদি বলো যে না, আমার একটা অন্য ওয়েবসাইট থাকবে, এরকম একটা @ দিয়ে একটা ওয়েবসাইটের ঠিকানা থাকবে, তাহলে এখানে একটা তার ফরম্যাট আছে, কি কি থাকছে, এরকম ভাবে তার ভ্যালিডেশন রুলস নিয়ন্ত্রণ করা যায়। তোমাকে জন্ম তারিখ লিখতে বলছে, তোমাকে জন্ম তারিখ লিখছে মান্থ, ফুল স্টপ দিয়ে ডে, তুমি ফুল স্টপ দিয়ে ইয়ার দিছে। এখন কথা হলো, তুমি জন্ম তারিখ যদি লিখতে যাও, তুমি লিখলা যে, তুমি উল্টা লিখলা 31/12, ঠিক আছে, 2003, নিবে না, কারণ প্রথমটা কি মান্থ দেওয়া, মান্থের ক্ষেত্রে তার ভ্যালিডেশন দেওয়া আছে যে 12 মাসের বেশি তো হবে না, তাহলে এর চেয়ে বেশি এন্ট্রি দিলে সে ডাটাবেজে সে ব্যবহারকারীকে বলবে যে আপনি ভুল ডাটা বা ইনফরমেশন দিচ্ছেন। অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং প্রোগ্রাম তৈরি করা যায়। এই ডাটাবেজের সাথে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা প্রোগ্রামগুলো তৈরি করা যায়, কারণ বিভিন্ন ধরনের যে আমরা এই যে ইয়ের কথা বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, আমরা যদি ওয়েবসাইট তৈরি করি, ডাইনামিক ওয়েবসাইট, সেক্ষেত্রে অবশ্যই ডাটাবেজ লাগবে। এরকম ভাবে বিভিন্ন ধরনের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন তৈরি করতে হলে অবশ্যই সেখানে ডাটাবেজ লাগবে, যেহেতু সেখানে ডেটা বা তথ্যগুলোকে সংরক্ষণ, মজুত বা প্রক্রিয়াকরণে কাজ করা হয়ে থাকে, সেখানে অবশ্যই ব্যাকএন্ডে মানে পিছনে ডাটাবেজ ব্যবহার করেই বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা প্রোগ্রাম তৈরি করা হয়ে থাকে। কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কোনো কোশ্চেন নাই তোমাদের? না স্যার। থ্যাংক ইউ।
স্যার আইসিটির মধ্যে স্যার এত বাংলা ব্যাখ্যা পড়তে স্যার কেমন জানি লাগে। আইসিটিতে বাংলা থাকা যাবে না নাকি? শোনো, লজিক্যাল বিষয়গুলো পড়তে হলে তো কিছু বাংলা বিষয় জানতে হবে না? জি স্যার। জি স্যার। তোমরা ফিজিক্স যারা ফিজিক্স পড়ো, ফিজিক্সেও তো কিছু গদবাদা গল্প হয়, প্রথম দ্বিতীয় চ্যাপ্টার থাকে না? এগুলাতে স্যার মেকানিজম থাকে। এখানেও তো আছে, এখানে হয়তো বা একবার টোটালটাই নতুন দেখে তোমাদের কাছে ভালো লাগছে না, আমার কাছে কিন্তু খুব জি ভালো স্যার লাগছে। এটাই স্যার জানি না দেখে স্যার। জি থ্যাংক ইউ। দেখো, আরডিবিএমএস যেটা আছে তার উপাদানগুলো কি? একটা হলো ফাইল ম্যানেজার থাকবে, যেহেতু রিলেশনাল ডাটাবেজ এখানে অবশ্যই ফাইল ম্যানেজার থাকবে। ডিস্ক এলিগেশন স্পেস, ডেটা কিভাবে সংগঠিত এবং উপস্থাপিত হবে তা ফাইল ম্যানেজার নিয়ন্ত্রণ করবে। ডিস্ক এলিগেশন স্পেস মানে একটা ডিস্কে কতটুকু স্পেস থাকবে সেটা এলিগেশন করা, নির্ধারণ করে দেওয়া। যেমন তোমাদের মেমোরিতে আমরা কি করি, একাধিক ফোল্ডার তৈরি করি, যে তুমি লেখছো এসএনসার ফোল্ডার, লিখে এখানে এসএনসারের যে ক্লাসগুলো সেগুলো স্ক্রিনশট রেখে ওইখানে রাখছো, বা আইসিটি বাংলা ইংরেজি আলাদা আলাদা রাখছো, একটা ফোল্ডার করে একটা এলিগেশন করে দিছো, স্পেস নিয়ন্ত্রণ করে দিছো। ঠিক আছে, ডেটাবেজের ক্ষেত্রেও তোমার স্পেস গুলো নিয়ন্ত্রণ করা। যেমন আমরা যখন অনলাইনে ফর্ম পূরণ করতে যাই, ওই সময় বলে দেয় যে আপনার ছবি হইতে হবে 50 কেবি বা সিগনেচার হইতে হবে 20 কেবি। কেন বলে? আমরা যে ক্যামেরা দিয়ে এখন ছবিগুলো তুলি, একটা 1 MB হয়ে যায়। এখন একটা ডাটাবেজে যদি এরকম 1000 মানুষ 1 MB করে দেয়, বা 8 MB 10 MB করে দেয়, তাহলে কত MB হচ্ছে? তাহলে হিউজ পরিমাণ স্পেস লাগবে, যে কারণে তারা সাইজ করে দেয় যে আপনি এত কেবি দিবেন, মানে ফাইল সাইজ যেন ছোট হয়। এগুলোকে নিয়ন্ত্রণ করা। ডেটা ম্যানেজার, যে ব্যক্তি বা ব্যবহারকারী ডেটা ম্যানেজ বা নিয়ন্ত্রণ করে তাকে ডেটাবেজ ম্যানেজার বা ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর বলে। এটা থাকতে হবে। কোয়েরি প্রসেস, ডেটাবেজ থাকলেই হবে না, কোয়েরি থাকতে হবে। তুমি সারা দিন পড়ছো, তোমার মেমোরিতে পড়ালেখা ভরে শেষ করে ফেলছো, কিন্তু তুমি পরীক্ষা হলে যে তোমার মাথা থেকে সার্চ করতে পারছো না, মানে খুঁজে বের হচ্ছে না, তাহলে তো লাভ নাই। আমাদের মেমোরিতে স্টোরেজ করি কেন? সেটা পরবর্তীতে আমার জ্ঞানের আলোকে বা আমার জানার পরিধির আলোকে সেটাকে আমি ব্যাখ্যা করি, সেটাকে কাজে লাগাই বা ব্যবহার করি। এরকম ভাবে ডেটাবেজে আমরা কম্পিউটার সিস্টেমে সেটা সংরক্ষণ করলাম, পরবর্তীতে সেটা যদি কোয়েরি না করা হয়, মানে খোঁজা না হয়, তাহলে সেটা দিয়ে কোনো কাজেই আসবে না, সেটা রাখার কোনো আমাদের প্রয়োজনই নেই। তাহলে এখানে কোয়েরি ব্যবস্থাটা বিল্ড ইন থাকে, মানে বাই ডিফল্ট সেট করা থাকে, যাতে ইউজার কর্তৃক সেটাকে কোয়েরি করা যায়। ডেটা ডিকশনারি থাকা, ডেটা ডিকশনারিতে ডেটা সম্পর্কে তথ্য সংরক্ষিত থাকে। এতে ডেটাবেজের মধ্যে ডেটা টেবিলে স্ট্রাকচার থাকে, যাতে এখানে ডিকশনারিতে যেমন আমরা বিভিন্ন ওয়ার্ড শব্দগুলো খুঁজে বের করি, এরকম ভাবে ডেটাবেজেও কিছু সাপোর্টিং ওয়ার্ড বা ডিকশনারি থাকতে হয়। যেমন তুমি একটা নতুন ইমেল অ্যাকাউন্ট খুলতে যাও, তুমি একটা ইমেলের নাম দিচ্ছ, সেটা আগে থেকে কেউ নামে রেজিস্ট্রেশন করা, ওই সময় দেখবা তোমার সাথে নিচে একটা সাপোর্ট বলে দেয় যে আপনি এই এই নামগুলো অনুসারে ইমেল অ্যাকাউন্ট খুলতে পারেন, মানে আগেরগুলো যেহেতু আছে, নতুন তোমাকে কিছু নির্দেশনা সে প্রদান করে। এটাই কি বলছি আমরা, ডেটা ডিকশনারি। ডেটা ম্যানিপুলেশন, দেখো ম্যানিপুলেশন এই অংশটা কিন্তু অনেক সময় অবজেক্টিভ আসে এখান থেকে। যে ল্যাঙ্গুয়েজ বা ভাষার সাহায্যে রেকর্ড সংযোজন, মুছে ফেলা, রেকর্ড পরিশোধন, পরিমার্জন করা যায় তাকে ডেটা ম্যানিপুলেশন বলা হয়। তাহলে ম্যানিপুলেশনের কাজ কি যদি বলি, তাহলে একটা হলো রেকর্ড সংযোজন করা, রেকর্ড মুছে ফেলা, রেকর্ড সংশোধন বা পরিমার্জন করা, মানে ডিলিট, আপডেট, সংযোজন, বিয়োজন করাটাই হলো ডেটা ম্যানিপুলেশন করা। ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, দেখো ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা ডিডিএল বলা হয়, ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ বা ভাষার মাধ্যমে ডেটাবেজ তৈরি, ডেটাবেজের পরিবর্তন, ডেটাবেজ মুছে ফেলা, টেবিল তৈরি, টেবিল স্ট্রাকচার পরিবর্তন এবং টেবিল মুছে ফেলার কাজ করা হয়, তাকে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ বলা হয়। তাহলে আমরা ডেফিনিশনে কি কি পাচ্ছি, আমরা যদি একটু খেয়াল করি, ডেফিনিশনে যে বিষয়গুলো পাচ্ছি, একটা হলো ডেটাবেজ তৈরি করা, ডেটাবেজ পরিবর্তন করা, ডেটাবেজ মুছে ফেলা, টেবিল তৈরি, টেবিলের স্ট্রাকচার তৈরি বা পরিবর্তন করা, স্ট্রাকচার পরিবর্তন করা, টেবিল মুছে ফেলা ইত্যাদি কাজ করা হয়, তাকে ডেফিনিশন বলছি বা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ বলা হয়।
এটি ডেটাবেজ স্ট্রাকচারের যাবতীয় তথ্য সংরক্ষণ করে থাকে। স্ট্রাকচার হলো কাঠামোর যাবতীয় তথ্যগুলো সংরক্ষণ করে থাকে। এটি একটি সিস্টেম ডেটাবেজ, যা ডেটাবেজ তৈরিকরণ এবং বিভিন্ন ধরনের ফিল্ড থাকবে, ইউজার থাকবে এবং যৌক্তিক রয়েছে। ডেটাবেজের যে যৌক্তিক রয়েছে এই তথ্যগুলো সংরক্ষণ করে থাকে। কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। এই তোমরা কি ঘুমিয়ে পড়েছো? না, আমার মনে হলো হঠাৎ করে যে তোমরা এই যে গল্প পড়তেছি অল্প বেশি বেশি, মানে অল্প পড়লে না ঠিক ছিল, বেশি পড়াতে অনেকে ঘুমায় যেতে পারো। আমরা রিলেশন দিয়েই শেষ করবো আজকে। আধুনিক তথ্য প্রযুক্তি অসামান্য উন্নতির সাথে সাথে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আরডিবিএমএস ব্যবহার করে বর্তমানে প্রায় প্রতিটি সরকারি বেসরকারি আরডিবিএমএস ব্যবহার করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তাদের বিশাল তথ্যের ভান্ডার সহজে সংরক্ষণ ও ব্যবহার করে। আরডিবিএমএস এর প্রধান ব্যবহারগুলো আমরা দেওয়া হলো। একটা হলো আরডিবিএমএস আর ডিবিএমএস, যেটা সেম ঘটনা, শুধু এটার মধ্যে সুবিধা হলো রিলেশন তৈরি করা যায়, মানে তথ্যগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষার্থীদের, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তাদের তথ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহকদের তথ্য হিসাব নিকাশে ব্যবহৃত হয়ে থাকে। মোবাইল কোম্পানিগুলোতে গ্রাহকদের তথ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। বিভিন্ন সুপার শপে পণ্য দ্রব্যের বিবরণ, পণ্য ক্রয় বিক্রয়, লাভ লোকসান ইত্যাদি রেকর্ড সমূহ সংরক্ষণে ব্যবহৃত হয়। হাসপাতালদের রোগী এবং ডাক্তারদের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। বিভিন্ন পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলাফল সংরক্ষণ এবং অনলাইনে প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। বাস, ট্রেন, বিমানের যাত্রার সময়সূচি, আসন সংরক্ষণের তথ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। যেমন আজকালকে স্টেশনে যায় বলবা যে অত তারিখে আমার টিকিট দরকার, তারা কম্পিউটার চেপে বললো যে না এই তারিখে তো টিকিট নাই, অথবা দুইটা আছে চেয়ার কোর্স, দুইটা সুবন, এরকম বলে দিতে পারে। কারণ কি, সেটা ডাটাবেজের মাধ্যমে তারা জানতে পারে। দেশের জনসংখ্যা তথ্য সংরক্ষণে ব্যবহৃত হয়ে থাকে। ই কমার্স, ই লার্নিং, ই গভর্নেন্স এবং এম কমার্স। ই কমার্স মানে কি? ইলেকট্রনিক কমার্স। ই লার্নিং, ইলেকট্রনিক লার্নিং, ই গভর্নেন্স। স্যার আমরা যেটা ও আচ্ছা আচ্ছা, আমরা যেটা করতেছি সেটা ই লার্নিং, তাই না? হেবি তো। আচ্ছা, তারপরে ই গভর্নেন্স, ইলেকট্রনিক গভর্নেন্স। এটার কাজ কি? একটা গভর্নমেন্ট এই ইলেকট্রনিক গভর্নেন্সের মাধ্যমে কাজ করছে। দেখো এখন কিন্তু এই করোনার সময় সারা বিশ্বব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গভর্নমেন্ট তাদের যাবতীয় কাজগুলো কিন্তু অনলাইনে কমপ্লিট করছে। গত 10 বছরে বাংলাদেশের আইটি সেক্টরে, মানে এই অনলাইন সিস্টেমের সুযোগ সুবিধা যতটুকু বৃদ্ধি না করতে পারছে বা মানুষকে আকৃষ্ট করতে না পারছে, এই গত 10 মাসে তার চেয়ে বেশি আমরা বেনিফিট পেয়েছি, মানে সহজে এটাকে আমরা ব্যবহার করতে পেরেছি। এতে যেমন আমাদের কিছু সমস্যাও আছে, কিন্তু এতে আমরা সুবিধা, মানে এই প্রাকৃতিক দুর্যোগকালীন আমরা আমাদের বিভিন্ন কার্যক্রমগুলো পরিচালনা করতে পারছি। যেমন আমরা অনলাইনে ক্লাস করতেছি, আমি বাসায় বসে ক্লাস করতেছি, আর তোমরা ল্যাপের নিচে বা কম্বলের নিচে বসে বসে ক্লাস করছো। না স্যার, চেয়ার টেবিল। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আমি একটু দেখলাম বাকিগুলো তো কম্বলের নিচে আছে 2-4টা, কেউ তো স্বীকার করবে না। অনেকে আছে সন্ধ্যার পরে ঠিক মতো মিথ্যে কথা বলে না। পেরোল বা বেতন সিস্টেমে ব্যবহৃত হয়। যেমন বেতন সিস্টেমগুলো এখন অনলাইনে চলে আসছে। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী কর্মকর্তাদের বেতনগুলো অনলাইনের মাধ্যমে প্রেরণ করা হয়। এতে সুবিধা হলো সঠিক সময়ে সঠিক স্থানে বেতন বা স্যালারিগুলো দেওয়া যায় এবং অর্থ মন্ত্রণালয় সহজেই বুঝতে পারে কোন খাতে কত তার ব্যয় বা আয় হচ্ছে। এক সময়কার অনলাইন ছাড়া সরাসরি শিক্ষার্থীদের উপবৃত্তি বা বুটবৃত্তি দেওয়া হতো। এতে দেখা যেত কিছু স্টুডেন্ট বুটবৃত্তি না নেওয়া হলে সেই টাকাটা অন্য কেউ তুলে খেয়ে ফেলতো। ঠিক আছে, সেটা ব্যাংক হোক বা কর্মচারী হোক, তারা তুলে খেয়ে ফেলতো। এক্ষেত্রে সেটাকে এখন যখন ব্যাংকিং সিস্টেমে সেটাকে করা হচ্ছে, এতে দেখা যাচ্ছে কি সঠিক শিক্ষার্থী যদি তাদের ব্যাংক অ্যাকাউন্ট বা ইনফরমেশন দিয়ে থাকে, তাহলে তার কাছে সঠিকভাবে বা যৌক্তিক উপায়ে সেই তথ্যগুলো দেওয়া হয়।
সীমা মাঝে মাঝে খালি ডিস্টার্ব করে, বুঝছো, মাইক্রোফোনটা অন করে। বড় বড় প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, কোনো কোশ্চেন আছে তোমাদের? না স্যার। না স্যার। স্যার কোনো এম কমার্স নাকি? এই যে তো চিন্তা ফেলাই দিলি, এম কমার্স, এটা কি কেউ বলতে পারবি? হ্যাঁ, এম কমার্সটা কেউ বলতে পারবি? হ্যালো, ময়মনসিংহ কমার্স টাইপ কিছু হইতে পারে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ময়মনসিংহ কমার্স, ময়মনসিংহ কমার্স। স্যার মোবাইল কমার্স। এটা তো চিন্তার বিষয় যে আসলে ময়মনসিংহ কমার্স নাকি। স্যার গুগলে সার্চ রাতেই দিন। বলেন। স্যার গুগল তো স্যারের মোবাইল মাথায় কমার্সই তো- বলতেছে। হ্যাঁ, গুগল কি বলতেছে? মোবাইল কমার্স। হ্যাঁ, মোবাইল কমার্স, গুড। তাহলে গুগল ঠিকই বলতেছে, তাই না? তো ফোন গুগল, কেনার যে সিস্টেমটা ওইটাই তো, অনলাইনে যেটা। হ্যাঁ, অনলাইনে যে কাজটা হয় সেটাই। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন হলো তোমরা যাদের সময় আইডি নাই বা আইডি আছে তারা তো আস্তে আস্তে বেরিয়ে পড়তে পারে। আজকে ক্লাস এই পর্যন্তই। আর যাদের আইডি নাই তারা একটু ওয়েট করো, জুমে ওয়েট করো। স্যার আমার আইডিটা একটু চেক করে দিবেন, মানে আমার 8 না 9টা শিওর না আর কি। আচ্ছা, তাহলে 1 মিনিট লাইনে থাকো। যাদের যাদের সমস্যা আছে তারা বলো, আমি চেক করে দিচ্ছি একটা একটা করে। স্যার আসসালামু আলাইকুম। আর যাদের আছে ওরা তো বেরিয়ে পড়তে পারো। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যেমন তোমাদের একটা ক্লাসে ডাটাবেস দেখাবো, হ্যাঁ, এই যেমন আমার ডাটাবেস, বল তোর আইডি কত? 2909। 2909, এটা? জি। আচ্ছা, এটা তো ফাইজার, হ্যাঁ? এটা তো আমি না। 2909 তো এটা ফাইজার। 2908 তাহলে মেবি আমারটা। স্যার আমারটাও দেখেন। এই টাকা লাগবো। 908, স্যার দেখেন। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, জি স্যার, ঠিক। স্যার 2900 দেখেন তো। সহজ পায়ে বলাবান। 2900 কি? 2900 তিশা, তো ছবি দেশ নাই? ছবি দেশ নাই? কি জানি স্যার, দিছিলাম তো মনে হয়। দেশ নাই, তুই মেসেঞ্জারে একটা ছবি দিবি আর আইডি লিখে দিবি যে স্যার আমার আইডি এত, ছবি এটা, হ্যাঁ, লিখে দাও। আচ্ছা স্যার। হ্যাঁ, পরে বলো আর কে কে দরকার। স্যার আমারটা দেখেন। অপূর্ব, তোর ফোন নাম্বার বল। 017 7 68 68 29 29 8683। 8683, ঠিক আছে? জি স্যার। 2929, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ফারিন, তোর তো আইডি আছে, তুই যাস না কে? স্যার আমারটা একটু দেখবেন। 3200। 3200 না? জি ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, স্যার। তারপরে কার্ডটা জানি, সঙ্গীতা। হ্যাঁ সঙ্গীতা, তোমার মাইক্রোফোন অন করো। জি স্যার। মাইক্রোফোন অন করো। জি স্যার। তোমার নামের স্পেলিং বলো। SANGITA। SANGITA, পুরাটা কি? GU GUPTA। হ্যাঁ, তারপর মিতু, এরকম? MITU। হ্যাঁ, TU, হ্যাঁ, ওকে। বাবার নাম বলো।
বাবার নাম বলো। দীপচাঁদ কানু। বানানো বলো। DIPCHAN। CHAAN। স্যার সি লাগানো হবে পি এর সাথে। CHAN, হ্যাঁ। তারপর স্পেস দিয়ে কানু, KANU। NU, হ্যাঁ। আর স্যার আমার নামেও মিতুল হবে, মানে ইউ এর পরে এল হবে। আচ্ছা, মিতুল। আচ্ছা, হ্যাঁ। মার নাম বলো। তনিমা, TANIMA। TANINMA, হ্যাঁ। স্পেস দিয়ে গুপ্তা। গুপ্তা। জন্ম তারিখ বলো। তারিখ 20 আর তারিখ মাস 20 হচ্ছে 7 আর 2003। 2003। আচ্ছা, ঠিকানা কোথায় এখানে? ঠিকানা হচ্ছে গিরিশ চক্রবর্তী রোড। গ্রিস। বানান কো। GIRISH। GRISH, হ্যাঁ। তারপর চক্রবর্তী। চক্র, সি দিয়ে নাকি? হ্যাঁ, স্পেস দিয়ে হবে। CHAR নাকি? A চক্র। কি লেখো তোমরা? CHAKRA। আরে তারপর BARTY। রোড। এই তো, বাসা নাম্বার কত? স্যার এটা বানান ভুল হইছে। বলো। কি চক্রবর্তী, BO নাকি? B স্মল লেটার হবে, T এর পরে Y হবে। T এর পরে Y, হ্যাঁ, এক শব্দ না? হ্যাঁ, চক্রবর্তী। এখন ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। কন্টাক্ট নাম্বার বলো। 017151 7151 95890। 95850। বাবার নাম্বার বলো। 890 স্যার। 890, হ্যাঁ। হ্যাঁ, আর এটা হচ্ছে 0177 77 9846 9846 301। 301, হ্যাঁ। আচ্ছা, এতগুলা লাগবে স্যার? হ্যাঁ লাগবে। কোন কলেজ? মোমিনুন্নেসা। ছবি দেওয়া লাগতো না স্যার। ছবি লাগবে, তুমি ইয়েতে ছবি দাও, ঠিক আছে? তুমি এখন বেরিয়ে কিসের ছবি দিবা বলো তো? স্যার আমার এখানে কোনো ছবি নাই। মোবাইলে কোনো ছবি নাই? আমি ল্যাপটপে আছি। ল্যাপটপে একটা ছবি তুলে দিয়ে দাও ক্যামেরা দিয়ে, ঠিক আছে? এটা আমার ডাটাবেজে থাকে, এটা থাকলে সুবিধা। তুমি কোনোদিন মনে করো তোমার সাথে দেখা হইলে আমার ডাটাবেজে থাকলে আমি চিনবো, বুঝো নাই? যাই হোক, তোমার আইডিটা আমি দিয়ে দিচ্ছি এখন, তুমি এখনই বের হয়ে ছবি দিবা, পরে আমি এটা সাবমিট করবো। হ্যাঁ, তোমার আইডিটা কত হবে? 3384, হ্যাঁ। 3384, আচ্ছা। ওকে, জি স্যার। স্যার আমি একটু দেখি পুরাটা। দেখবা? দেখো। হ্যাঁ, আবার দেখবো, ছবি দিবা আছে না? জি স্যার, হয়েছে একটু নিচে। উফ বেটি রে, ফোন নাম্বারটি দেখিস, নাহলে এসএমএস যাবে না ঠিক মতো। এটা কি তোমার নাম্বার না বাবার নাম্বার? এটা মায়ের নাম্বার। আচ্ছা, আর এটা তো বাবার? এটা বাবার। আচ্ছা, জি স্যার, হয়েছে। মায়ের নাম্বার হলে মায়ের নাম্বারে দাও। ওকে, ঠিক আছে। তাহলে এখন কি দিবা তুমি? ছবি কি স্যার দিতেই হবে? হ্যাঁ, যে জনাব দিতে হবে। মেয়েটা কি বলে, একটা প্রতিষ্ঠান ছবি দিবা, এটা এত ডাটাবেজে একটা রাখতেছি, এটা একটা কথা বললা তুমি? দিচ্ছি স্যার। দাও, থ্যাংক ইউ। তোমার আইডি পাইছো তো? খাতায় লিখে রাখো, 3384। জি স্যার। থ্যাংক ইউ।